চিলেকোঠার সেপাই লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস, এবং আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে এটা একটা উপন্যাস, এবং এটা 1969 সালের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লিখা। এবং আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে, সেটি হচ্ছে খোয়াবনামা। ঠিক আছে, চিলেকোঠার সেপাইয়ের মধ্যে হচ্ছে কিছুটা স্বাধীনতা বিষয় আশয় পাবো। ঠিক আছে, তো 1969 সাল এবং 1971 সালের হচ্ছে আম, দুইটা প্রেক্ষাপটই একসাথে সম্পৃক্ত হয়ে চিলেকোঠার সেপাই উপন্যাসটি রচনা করা হয়েছে। এবং আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছেন একজন আধুনিক কথাশিল্পিক ঔপন্যাসিক। তো আখতারুজ্জামান ইলিয়াস তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে গাইবান্ধায়, মাতুলালয় গ্রামে। মানে জন্মগ্রহণ করেছেন 1943 খ্রিস্টাব্দে এবং গাইবান্ধা জেলায়। মৃত্যু হচ্ছে 1997 খ্রিস্টাব্দ। পৈতৃক নিবাস হচ্ছে বগুড়ায়। পেশা ছিল শিক্ষক, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, ঔপন্যাসিক। হুম, এবং আধুনিক কথা সাহিত্য। তার সাহিত্য ধারা, মূলত তিনি কোন কোন ধারায় লিখেছেন সেটাকে আমরা এখানে পাচ্ছি সাহিত্য ধারা হিসেবে। ওকে, এবং তিনি লিখেছিলেন হচ্ছে আধুনিক বিষয় নিয়ে, যেহেতু আধুনিক কথা সাহিত্যিক, আধুনিক লেখক, আধুনিক বিষয়, আধুনিক প্রেক্ষাপট নিয়ে। সমাজ বাস্তবতা ভিত্তিক বিষয় ও রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ। এবং চিলেকোঠার সেপাই কিন্তু তার একটি রাজনৈতিক উপন্যাস। বুঝতে পারছেন, এই উপন্যাসের ধরন হচ্ছে রাজনৈতিক উপন্যাস। তো তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে চিলেকোঠার সেপাই উপন্যাস এবং হচ্ছে খোয়াবনামা হচ্ছে আরেকটি উপন্যাস। আমরা এখানে রচনা শৈলী পাবো, বা এটার ধরন, এই উপন্যাসের ধরনটা কি? উপন্যাসের ধরন হচ্ছে রাজনৈতিক ও সমাজ বাস্তবতা ধর্মী। আমরা এই উপন্যাসটা হচ্ছে, আমরা এই উপন্যাসের বিষয় পাবো রাজনৈতিক এবং সমাজের যে বাস্তবতা ধর্মী বাস্তব যে বিষয়গুলো আছে আমাদের সমাজে, সেই সমাজের বিষয়গুলো আমরা এখানে পাবো তার রচনার মধ্যে। তো উপন্যাস পরিচিতিতে আমরা একটু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, যে প্রেক্ষাপট কি দেওয়া রয়েছে। প্রেক্ষাপটে আমরা পাচ্ছি 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান এবং আইয়ুব খান বিরোধী আন্দোলনের সময়কাল। তো আমাদের হচ্ছে তৎকালীন সময়টা কিন্তু ছিল পাকিস্তানের আমলে। মানে যখন 1947 সালে হচ্ছে দেশ ভাগ হয়ে গেল, তারপর কিন্তু আমরা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, তখন এটা পাকিস্তান প্রদেশের আন্ডারে চলে যাই। তো তৎকালীন সময়েরই ঘটনা। এরপর আমরা এখানে পাবো কেন্দ্রীয় ভাবটা কি। কেন্দ্রীয় ভাব হচ্ছে সামরিক শাসন, দালাল শ্রেণী ও শোষণের বিরুদ্ধে হচ্ছে গণচেতনা, শহর ও গ্রামের রাজনৈতিক বাস্তবতা। তো এখানে অনুচ্ছেদ সংখ্যা আছে 53টি। তো প্রতীকী দিক, মানে চিলেকোঠার সেপাই, এটার প্রতীকী অর্থ কি? এটাকে কিন্তু একটা প্রতীকী অর্থ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তো চিলেকোঠা হচ্ছে নিঃসঙ্গতা ও অবরুদ্ধ জীবন, সেপাই হচ্ছে শাসক গোষ্ঠীর হাতিয়ার ও বিভ্রান্ত মধ্যবিত্ত। ঠিক আছে, চিলেকোঠার সেপাই মানে ছাদের উপরে যে ঘরগুলো থাকে সেগুলোকে বলা হয় চিলেকোঠা, এবং সেই চিলেকোঠার সেপাই। চিলেকোঠায় কিন্তু আসলে মানুষ ওইভাবে থাকে না, পরিবার পরিবর্গ নিয়ে থাকে না, শুধুমাত্র হয়তো নিঃসঙ্গ ভাবে থাকে, বা যদি কোনো পরিবার পরিবর্গ থাকে তাহলে তারাই শুধু থাকে, তার আশেপাশে আর কেউ থাকে না। ঠিক আছে, এজন্য বলা হচ্ছে চিলেকোঠা। আর সেপাই, সেপাই শব্দের অর্থ হচ্ছে শাসক গোষ্ঠীর হাতিয়ার এবং হচ্ছে বিভ্রান্ত যে মধ্যবিত্ত পরিবারের মানুষজন, সেটাই। তো তার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা এখানে 4টা উপন্যাস পাবেন। 4টা উপন্যাসের মধ্যে আপনাদের কাছে একটু আনফ্যামিলিয়ার লাগতে পারে, কিংবা একটু মানে এটা একটু ইতিহাসের বিষয়, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইতিহাস অন্তর্ভুক্ত। এই জন্য আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে। কঠিন না, মূলত সহজ, কিন্তু আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাকি যে 3টা উপন্যাস আছে সেই 3টা উপন্যাসকে বেশি গুরুত্ব দিবেন, কারণ ওই 3টা উপন্যাস হচ্ছে আপনারা ভালোভাবে ওইগুলোর উত্তরগুলো লিখতে পারবেন। এটাতে আপনারা অত ভালো লিখতে পারবেন না, যার কারণে বলা হচ্ছে যে আপনারা ওই 3টাতে ফোকাস করবেন। ওগুলো সহজ। কি কি ছিল? চাঁদের অমাবস্যা, এরপর হচ্ছে ভুলেই তো গেলাম, তিতাস একটি নদীর তিতাস নাম, একটি নদীর নাম, এরপর হচ্ছে কাঁটাতারে তারপর প্রজাপতি। রাইট, কাঁটাতারে প্রজাপতি। এই 3টা, এই 3টা কিন্তু অনেক সহজ, বুঝতে পারছেন? আর ওখান থেকে ওই 3টা থেকেই সর্বোচ্চ প্রশ্ন, মানে ওই 3টা থেকে হচ্ছে 6টা প্রশ্ন পাবেন, আপনাদের দরকার 5টা। তো ওগুলোর থেকে আপনার সর্বোচ্চ যেগুলো কমন থাকবে আপনি সেগুলো দিবেন। এবং ওগুলোর যে ঘটনাগুলো, কাহিনীগুলো, এগুলো হচ্ছে সামাজিক, এটাও সামাজিক, বাট ওগুলো একটু হচ্ছে ফ্যামিলিয়ার থাকে, আমাদের সাথে যায়। আর এটা ইতিহাসের জন্য, মানে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, ইতিহাস আছে, এজন্য একটু কঠিন লাগে। যাই হোক, তো চরিত্র পরিচিতিতে আমরা যাব। তো এই উপন্যাসে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে, প্রধান চরিত্র আছে এবং হচ্ছে অপ্রধান চরিত্র আছে।
তো চিলেকোঠাটা কিন্তু অবস্থিত হয় হচ্ছে শহরের যে বিল্ডিং গুলা থাকে সেই বিল্ডিং গুলার উপরে থাকে। এটা কিন্তু গ্রামে চিলেকোঠা ওইভাবে থাকে না, খুবই কম। শহরে কিন্তু বেশি। তো এই উপন্যাসটা মূলত শহর কেন্দ্রিক। হ্যাঁ, এখানে আমরা শহর কেন্দ্রিক চরিত্র পাবো, যেহেতু শহরের মানুষজন থাকে। তো শহর কেন্দ্রিক চরিত্র হচ্ছে ওসমান, পুরো নাম হচ্ছে শেখ মোহাম্মদ ওসমান গনি। ইনি একজন বীর। ডাক নাম হচ্ছে রঞ্জু। পরিচয় হচ্ছে চিলেকোঠার সেপাই এবং উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। আপনারা এভাবে মনে রাখতে পারেন যে শহীদ ওসমান হাদি কয়েকদিন আগে যিনি মারা গেছেন, তো ওনার মতোই এই চরিত্রটা। উনি একজন বীর ছিলেন, বীর হিসেবে ধরা হয়। তো ওনার মতোই এখানে যে ওসমান গনি, সেই ওসমান গনিও একজন বীর, দেশের জন্য লড়েছেন, তিনিও দেশের জন্য লড়েছেন। ঠিক আছে, এভাবে আপনারা এই চরিত্রটাকে রিলেট করতে পারেন। রিলেটেবল করলে কি হয়, মনে থাকে। এরপর আমরা হচ্ছে এখানে পরিচয় দেওয়া হয়েছে, পরিচয় চিলেকোঠার সেপাই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। এই ওসমান হচ্ছে এখানকার কেন্দ্রীয় চরিত্র, বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে আবু তালেব। আবু তালেব হচ্ছে মকবুলের বড় ছেলে, তিনি শহীদ হন গণ আন্দোলন। এখানে আন্দোলন আসছে, সেই আন্দোলনে হচ্ছে তিনি শহীদ হয়েছেন। এরপর হচ্ছে রহমত উল্লাহ। রহমত উল্লাহ নামে আরেক চরিত্র পাবো আমরা। রহমত উল্লাহ হচ্ছে মৌলিক গণতন্ত্রের সদস্য। মানে যেহেতু এটা একটা রাজনৈতিক উপন্যাস, তো এখানে হচ্ছে আমরা পার্টি পাবো। ঠিক আছে, সেই পার্টি, মৌলিক গণতন্ত্র যে পার্টি, সেই পার্টির হচ্ছে সদস্য। এরপর হচ্ছে পাকিস্তানি শাসকদের দালাল রহমতুল্লাহ। হাড্ডি খিজির, খুবই পরিচিত এখানে এই চরিত্রটি। আলাউদ্দিনের রিক্সার গ্যারেজ দেখাশোনা করে। আলাউদ্দিন রহমতুল্লাহর ভাগ্নে। আমরা এখানে রহমতুল্লাহ পাইলাম না, এই রহমতুল্লাহর সাথে হচ্ছে আলাউদ্দিনের একটা সম্পর্ক আছে, এবং সেতারার প্রেমিক। সেতারা একটা নারী চরিত্র এবং সেই নারী চরিত্রের প্রেমিক হচ্ছে আলাউদ্দিন। এরপর আমরা সেতারা পাবো। সেতারা হচ্ছে রহমতুল্লাহর মেয়ে। এই যে রহমতুল্লাহ আছে না, রহমতুল্লাহর ভাগ্নে, আর সেতারার হচ্ছে প্রেমিক। তার মানে তারা মামাতো ভাই বোন, তাই না? রহমতুল্লাহর মেয়ে সেতারা, এবং এখানে রানু হচ্ছে ওসমানের প্রেমিকা। এই যে আমরা ওসমান পাবো, মোহাম্মদ ওসমান গনি, সেই ওসমানের প্রেমিকা হচ্ছে রানু। রঞ্জু হচ্ছে রানুর ছোট ভাই। জুম্মন খিজিরের স্ত্রীর প্রথম ঘরের ছেলে। কামরুদ্দিন জুম্মনের বাবা। ফালু মিস্ত্রি খিজিরের মায়ের ভাতা। আর এটা আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে, ঠিক আছে? এরপর আলতাফ। আলতাফ হচ্ছে আওয়ামী লীগ নেতা, ব্যান্ড পার্টি, তাই না? লতিফ সর্দার হচ্ছে লম্পট চরিত্র। প্রত্যেকটা উপন্যাসের মধ্যে এরকম লম্পট লোকজন থাকে, তাই না? শুধু উপন্যাসে না, এগুলো দেখা যায় আমাদের নিজের জীবনেও এরকম থাকে মানুষজন। গ্রাম কেন্দ্রীয় চরিত্র, আমরা এতক্ষণ ধরে শহর কেন্দ্রীয় চরিত্র পেয়েছি, এখন আমরা গ্রাম কেন্দ্রিক চরিত্র পাবো। গ্রাম কেন্দ্রিক চরিত্র হচ্ছে আনোয়ার, যিনি বামপন্থী রাজনীতিক, কলেজের অধ্যাপক, এবং পিতা হচ্ছে আকবর। খয়বর গাজী হচ্ছে ইউনিয়ন বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট, বর্তমান 2 নং ওয়ার্ড মেম্বার, 9টি খুনের সঙ্গে জড়িত। আফসার গাজী খয়বর গাজীর ভাতিপুত্র এবং জালাল মাস্টার গ্রামের শিক্ষিত প্রতিনিধি। চেংটু নাদু পরামানিকের ছেলে, শ্রেণী সচেতন বিদ্রোহের চরিত্র। আলী বক্স গ্রামের নেতা, শঙ্করপুর ভেঙ্গে সিন্দুরিয়া জেগে ওঠার চরের বাসিন্দা তিনি। মাদারগঞ্জ কলেজের ছাত্র। হোসেন আলী ফকির খয়বর গাজীর প্রধান সহকারী ও অংশীদার। ডাকাত মারা চরের তদারককারী। এখানে অনেকগুলো চরিত্র। এই চরিত্রগুলোর মার প্যাচে আপনারা হতাশ হয়ে যান, বুঝতে পারছেন? হতাশার কিছুই নাই, আস্তে আস্তে পড়বেন, সবকিছু ঠিক হয়ে যাবে। চিলেকোঠার সেপাই উপন্যাসের কাহিনী সংক্ষেপ। আমরা এখানে এখন কি পড়বো? আমরা পড়বো কাহিনী সংক্ষেপ। ঠিক আছে। আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই কোনো সাধারণ গল্প নয়, বরং এটা বাঙালির হাজার বছরের শোষণ আর মুক্তির আকাঙ্ক্ষার এক মহাকাব্যিক আখ্যান। উপন্যাসের শুরুতেই আমরা পরিচিত হই ওসমান গনি ওরফে রঞ্জুর সাথে, যিনি এখানকার প্রধান কেন্দ্রীয় চরিত্র। তো দেশ বিভাগের ক্ষত বুকে নিয়ে আসা এই মানুষটি ঢাকার একটি ঘিঞ্চি এলাকার চিলেকোঠা ভাড়া থাকে। তার জীবন কাটে এক ধরনের ঘোরের মধ্যে। সেখানে একদিন আছে তার শৈশবের স্মৃতি। তার মানে হঠাৎ করে সে শহরের মধ্যে, গ্রামের মানুষ, গ্রামে তো মানুষজন হচ্ছে দেখা যায় যে ভালোই থাকে, খারাপ থাকে না। গ্রামে অনেক পরিচিত মানুষজন থাকে,
ওইভাবে অনেক চেনা জানা থাকে, জানাশোনা থাকে। দেখা যায় ওইভাবে বাসায় বসে থাকে না। বের হলেই দেখা যায় মানুষের সাথে পরিচিত কেউ না কেউ থাকে, কিন্তু শহরের মধ্যে এসে তো আর সেই পরিচিত মানুষজন নাই। তো সে তখন হচ্ছে একটা ঘোরের মধ্যে পড়ে যায়। সেখানে একদিকে আছে তার শৈশবের স্মৃতি এবং অন্যদিকে ঢাকার রাজপথের উত্তাল মিছিল। তো হঠাৎ করে শহরে আসার পরে হচ্ছে তার মনে হচ্ছিল গ্রামের স্মৃতিগুলো, যে সেই গ্রামে কি সুন্দর করে কাটাতো। এবং ঢাকা যে তৎকালীন সময়ে পাকিস্তান বিরোধী হচ্ছে মিছিল চলতেছিল স্বাধীনতার জন্য। তো ওসমান নিজেকে চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন রাখতে চাইলেও 69-এর গণ অভ্যুত্থান তাকে সেই সুযোগ দেয় না। শহর জুড়ে তখন আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ। ওসমানের সেই সংকীর্ণ চিলেকোঠা থেকে দেখা যায় নবাবপুর, নীলক্ষেত আর শাহবাগের রাস্তাগুলো কিভাবে মানুষের পদভারে আর স্লোগানে কেঁপে উঠেছে। তো এই যে 1969-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কিন্তু মানে বাংলাদেশে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয় না, এই মুক্তিযুদ্ধটা একেবারে শুরু হয় না, এগুলোর বীজ কিন্তু আগেই বোনা হয়েছিল। মানে 1952 সাল থেকে, 1952 সালে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে আস্তে 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 এটা পরবর্তীতে হচ্ছে 1971 সালে এসে মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে। বুঝতে পেরেছেন? তার মানে এগুলো শুরু হয়েছে অনেক আগে থেকে। তো ওসমানের সেই সংকীর্ণ চিলেকোঠা থেকে দেখা যায় নবাবপুর, নীলক্ষেত আর শাহবাগের রাস্তাগুলো কিভাবে মানুষের পদাভারে আর স্লোগানে কেঁপে উঠেছে। কাহিনীর সমান্তরালে লেখক আমাদের পরিচয় করিয়ে দেন হাড্ডি খিজিরের সাথে। খিজির হলো সেই শ্রেণীর প্রতিনিধি যারা সমাজের সবচেয়ে নিচু স্তরে বাস করে, কিন্তু আন্দোলনের সময় বুক পেতে দেয় সবার আগে। তাই না? এরকম হয় না যে দেখবেন এই যে কিছুদিন আগেই তো হলো গণ অভ্যুত্থান 2024 সালে, এখানে অনেকে শহীদ হয়েছেন। শহীদ হয়েছে কারা? নিম্ন স্তরের মানুষরা শহীদ হয়েছে। হুম, খুব কম হচ্ছে উচ্চ স্থানের মানুষরা শহীদ হয়েছেন। এই যে আমাদের এখানকার আবু সাহিদ যিনি মারা গিয়েছেন, তার পারিবারিক অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। বুঝতে পারছেন? কোনো মতেই তাদের চলতো, এরকম একটা অবস্থা। তো সেখান থেকে হচ্ছে আবু সাইদ শহীদ হওয়ার পরে তারা এখন একটা ভালো জায়গায় পৌঁছাইছে। তো আবু সাইদ এখানে প্রথম শহীদ হওয়ার কারণে তাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে অনেক রিক্সা চালক মারা গিয়েছে, অনেক নিচু স্তরের মানুষ মারা গিয়েছে যারা রাস্তায় ছিল। এখনো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের মধ্যে এখনো 222 জনের লাশে বেওয়ারিশ, তাদের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায় না। তো এরা কারা বলেন দেখি? এদের এখন পর্যন্ত খোঁজ মিলে নাই, পাওয়া যায়নি। তাহলে এরা কারা? এরা প্রান্তিক মানুষ, পথের মানুষ। বুঝতে পারছেন? কারণ এদের মধ্যে আপনারা দেখবেন যে দেশের মধ্যে যদি কোনো একটা গোলযোগ সৃষ্টি হয়, সব থেকে আগে গিয়ে দাঁড়ায় কে জানেন? যাদের কিচ্ছু নাই, নিঃস্ব মানুষরা। কারণ এদের চেতনা বেশি কাজ করে। আর হচ্ছে এই যে নিচু স্তরের মানুষদেরকে তখন হচ্ছে যারা উঁচু স্থানে থাকে, উঁচু স্তরে থাকে, তারা কিন্তু তাদেরকে কি করে? ব্যবহার করে। বুঝতে পারছেন? তো স্যার আমাদেরকে বলতেছিল যে মেন্টাল এবিলিটির ক্লাসে স্যার বলতেছিল যে তোমরা কেউ ঘুষ খাবা না চাকরি পাওয়ার পরে, সৎ থাকবা। তো উনি কথার কথা বলতেছিল বিষয়টা, তো বলতেছিল যে আপনারা আপনারা কি চাকরি পেলে ঘুষ খাবেন? তো সবাই ক্লাসে বলতেছে না স্যার, না স্যার, না। তো স্যার তখন বলতেছে যে আপনারা সবাই সৎ, তাই না? তো বলতেছে জি স্যার, আমরা সবাই সৎ থাকবো, সৎ। তো এরপর বলতেছে যে আপনাদের চাকরি হলো, আপনারা কেউ এসপি, কেউ ডিসি, কেউ সচিব হয়ে গেছেন, কেউ নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন। সচিব তো আসলে হয় না, আস্তে আস্তে হয়। ভালো ভালো জায়গায় চলে গেছেন, এক একজন এক এক ক্যাডার হয়ে গেছেন। এরপর আপনারা কি করবেন? ঘুষ খাবেন না? তো তখন স্যার বললেন যে আমরা সুযোগের অভাবে সৎ হয়ে গেছি। বুঝতে পারছেন? এখন আপনাদের সততা আছে, কিন্তু আপনার সেই পাওয়ার নাই, সেই পজিশন নাই, আপনার টাকা নাই। কিন্তু যখন আপনার কাছে টাকা আসবে, আপনার যখন পাওয়ার আসবে, তখন আপনার সততা থাকবে না। বুঝতে পারছেন? তো আদর্শিক ব্যাপারগুলো হচ্ছে যারা বড় বড় জায়গায় থাকে তাদের মধ্যে থাকে না।
থাকে হচ্ছে যারা নিচু স্তরে থাকে। তো দেশের কিছু একটা ঘটে গেলে দেখা যায় প্রান্তিক মানুষরাই আগে, তাদের মধ্যে যে চেতনা কাজ করে তারাই প্রথম দিকে যায় এবং তাদেরকে ব্যবহার করে একটা গোষ্ঠী। পরের গোষ্ঠীরা কি করে? ফায়দা নেয়। এই হলো বিষয়। তো আমরা এখানে হাড্ডি খিজুরের পরিচয় পাই এবং খিজির হলো সেই শ্রেণীর প্রতিনিধি যারা সমাজের সবচেয়ে নিচু স্তরে বাস করে, কিন্তু আন্দোলনের সময় বুক পেতে দেয় সবার আগে। খিজির কোনো রাজনৈতিক তত্ত্ব জানে না, সে শুধু জানে তার পেটে ভাত নেই এবং এই অবস্থার জন্য দায়ী ওই বড়লোক শাসকেরা। সে রিক্সা রিক্সা চালায়, মিছিলে গগন বিদারী স্লোগান দেয় এবং সুযোগ পেলেই তার মালিক বা মহাজনের চোখে চোখ রেখে কথা বলে। খিজিরের এই অকুতোভয় চরিত্রটি ওসমানের মতো দ্বিধাগ্রস্ত মধ্যবিত্তের ঠিক বিপরীত। অন্যদিকে ওসমানের বন্ধু আনোয়ারের মাধ্যমে লেখক আমাদের নিয়ে যান যমুনার দুর্গম চর অঞ্চলে। সেখানে আন্দোলনের রূপটি ভিন্ন। আনোয়ার বামপন্থী রাজনীতির দীক্ষা নিয়ে গ্রামে যায় কৃষকদের অধিকার আদায়। সেখানে গিয়ে সে দেখে শোষণের এক আদিম রূপ। খয়বার গাজী ও আফসার গাজীদের মতো যোদ্ধারেরা সাধারণ কৃষকদের উপর ধর্মের দোহাই দিয়ে আর কুসংস্কার ছড়িয়ে শাসন চালায়। তারা চুরি করা গরুর বিচার করে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয় আর প্রতিবাদ করলে অমঙ্গল হবে বলে ভয় দেখায়। তো গ্রামের এই অংশে চেংটু নামের এক প্রতিবাদী যুবককে আমরা দেখি, তো যে শোষকদের রক্তচক্ষু উপেক্ষা করে মাথা তুলে দাঁড়াতে চায়। কিন্তু নির্মম বাস্তবতায় আমরা দেখি শোষক শ্রেণী কতটা চতুর। তারা চেংটুকে হত্যা করে তার লাশের উপর অলৌকিকতার তকমা লাগিয়ে দেয়। আনোয়ারের এই ভয়াবহতা দেখে বুঝতে পারে যে শহরের ড্রয়িং রুমে বসে করা রাজনীতি আর গ্রামীণ জীবনের এই লড়াইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। গ্রামের সাধারণ মানুষের কাছে আনোয়াররা শেষ পর্যন্ত শহুরে বাবুই থেকে যায়, সে তাদের আপন হতে পারে না। এই ব্যর্থতা আর ঘৃণা আনোয়ারের চরিত্রে এক ধরনের পরিবর্তন আনে। গ্রামে যখন বিপ্লবের জোয়ারে ঘরবাড়ি পোড়ানো হয়, তখন আনোয়ার সেই আগুনের শিখার মাঝে শোষিত মানুষদের দীর্ঘশ্বাসের প্রতিনিধি শুনতে পায়। সামনে নির্বাচন, আপনারা দেখবেন নেতারা সবার কাছে ছুটে যাচ্ছে, মাঠে প্রান্তরে ঘাটে বাটে সবখানেই আপনারা নেতাদেরকে দেখতে পাবেন। কিন্তু যখনই তারা হচ্ছে এমপি হয়ে যাবে, তারা তখন এলিট হয়ে যাবে, তখন আপনারা তাদের ছায়াকে আগামী 5 বছরে কোথাও দেখতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো এরা এখন মাঠে নামতেছে, এখন মানুষের কাছে যাচ্ছে নিজের স্বার্থে। যখনই তারা ভালো একটা জায়গায় পৌঁছাবে, তখনই তারা ড্রয়িং রুমে বসে পায়ের উপরে পা রেখে ধোয়া ওটা কফি খাবে। আপনি গ্রামে কিভাবে আসেন না আসেন, কিভাবে থাকতেছেন, এগুলো কেউ আপনার কখনো খোঁজ নেবে না। ঠিক আছে? কে কাকে শোষণ করতেছে, কি করতেছে, এগুলো দেখার কেউ নেই। তো এই যে মানুষের এরকম আদিম প্রবৃত্তি, এটা চলতেই থাকবে, কারণ বাঙালিরা হচ্ছে অনার্য। এই বাঙালিদেরকে কখনো সভ্য করা যাবে না। যদিও আর্যরা চেষ্টা করেছিল, তো তারা কিছুটা সাকসেস, আবার কিছুটা ব্যর্থ। তো এই যে এগুলোর প্রতিবাদ, কালে কালে মানুষজন আসে, কালে যুগে কোনো একটা আসে, কেউ একজন আসে, এসে এগুলোর একটু প্রতিবাদ করে এবং তাদেরকে বেঁচে থাকতে দেওয়া হয় না। তাদেরকে মানুষজন নিতে পারে না, তখন তাদেরকে কোনো না কোনো ভাবে তাদের পতন ঘটায়। তো উপন্যাসের চরম মুহূর্তটি আসে যখন ঢাকার সামরিক জান্তা কারফিউ জারি করে নির্বিচারে মানুষ মারতে শুরু করে। তো এক মধ্যরাতে পাকিস্তানি মিলিটারির গুলিতে নিহত হয় বাংলার রাজপথের অকুতোভয় সৈনিক হাড্ডি খিজির। খিজিরের এই মৃত্যু ওসমানের ভেতরকার সব বাধা বা বাঁধ ভেঙে দেয়। সে মানসিকভাবে ভেঙে পড়লেও তার চেতনার এক নতুন দুয়ার খুলে যায়। তো তার মনে হতে থাকে মৃত খিজির তার চিলেকোঠার জানালার পাশে এসে দাঁড়িয়েছিল। তো ওসমান থাকতো চিলেকোঠার ঘরে, ঠিক আছে? ওসমান হচ্ছে শহরে একটা অফিসে কাজও করে,
তো ওসমান একটু মধ্যবিত্ত পরিবারের, আর খিজির কিন্তু নিম্নবিত্ত প্রান্তিক মানুষ। তো খিজির হচ্ছে ওই যে ইয়েতে চাকরি চাকরি করে, মানে চাকরি তো না, ওটা দেখাশোনা করে রিক্সার গ্যারেজে, বুঝতে পেরেছেন? তো এই ওসমানের যাতায়াতেতে হচ্ছে তিনি খিজিরকে চিনতেন, হাড্ডি খিজির খুব ভালো ছেলে, তার সাথে কথাবার্তা হয়, দেশের এইসব বিষয় নিয়ে কথাবার্তা হয়। কিন্তু দেশের জন্য যে এই যে গণ অভ্যুত্থানটা হচ্ছে এবং পাকিস্তানিরা বাঙালিদেরকে যেভাবে শাসন শোষণ করতেছে এবং যেভাবে নির্বিচারে হত্যা করতেছে, এটা হচ্ছে, এটা নিয়ে বেশি কনসার্ন থাকতো হচ্ছে খিজির, ওসমান থাকতো না। কারণ তার তো সমস্যা নাই, সে চাকরি করে, খায় দায়, ভালো আছে, কোনো অসুবিধা নেই, তাহলে তার কি সমস্যা? তার কোনো সমস্যা হওয়ার কথাও না। কিন্তু দেশকে ভালোবাসে কে? দেশকে ভালোবাসে হাড্ডি খিজির। তো ভালোবাসার কারণে তার মধ্যে একটা তাড়না আছে, তার মধ্যে একটা চেতনা আছে যে না, আমার দেশকে রক্ষা করতেই হবে। বুঝতে পেরেছেন? তো সেই জায়গা থেকে হাড্ডি খিজির যায়, যাওয়ার পরে সে নিহত হয়। তো যখন নিহত হয় তখন ওসমানের মধ্যে যে চেতনা, সেটা জাগ্রত হয় যে হাড্ডি খিজিরের মতো একজন প্রান্তিক মানুষ দেশকে এতটা ভালোবাসে যে দেশকে ভালোবেসে নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতেছে, উৎসর্গ করতেছে, আর সেখানে আমি কি করতেছি? আমি কেন বধির হয়ে আছি? তো সেই জায়গা থেকে তার হচ্ছে একটা চেতনা আসে এবং তার মনে হয় যে তাকে হাড্ডি খিজির এসে বলতেছে যে তুমি কেন এখনো বসে আছো? আর হাড্ডি খিজিরের সাথে ওসমানের একটা ভালো সম্পর্ক ছিল। তো আমি কোথায় ছিলাম, যে এক মধ্যরাতে পাকিস্তানি মিলিটারি গুলিতে নিহত হয় বাংলার রাজপথের অকুতোভয় সৈনিক হাড্ডি খিজির। খিজিরের এই মৃত্যু ওসমানের ভেতরকার সব বাঁধ ভেঙে দেয়। সে মানসিকভাবে ভেঙে পড়লেও তার চেতনার এক নতুন দুয়ার খুলে যায়। তার মনে হতে থাকে মৃত খিজির তার চিলে কোঠার জানালার পাশে এসে দাঁড়িয়েছে। খিজির তাকে ডাকছে মিছিলে যাওয়ার জন্য। এ পর্যায়ে ওসমানের ব্যক্তিগত স্মৃতি আর সমষ্টির ইতিহাস একাকার হয়ে যায়। সে আর নিজেকে কেবল রঞ্জু বা ওসমান হিসেবে দেখে না। তার মনে হয় সে সেই সব সেপাইদের একজন, যারা যারা হচ্ছে 1857 সালের বিদ্রোহে প্রাণ দিয়েছিল, যারা মোগল বা মগধের হাতে মার খেয়েছিল। মুঘল সাম্রাজ্যের কথা বলা হয়েছে। তার বদ্ধ ঘরে, প্রাচীন কাল, তো তার বদ্ধ ঘরে সে শত বছরের পুরনো লাশের গন্ধ পায় এবং অনুভব করে যে আজ আর ঘরে বসে থাকার সময় নেই। কাহিনীর শেষে ওসমানের পরিচিতরা তাকে বদ্ধ পাগল মনে করে ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয়। ঠিক আছে? কিন্তু ওসমানের কাছে তখন দেওয়াল বলতে কিছু নেই। বাইরের কারফিউর নিস্তব্ধতা ভেঙে মিছিলের শব্দ আসছে না ঠিকই, কিন্তু ওসমানের কাছে বাজছে খিজিরের ডাক। সে তার চিলেকোঠার দরজা জানালার কপাট ভেঙে সব সামাজিক ও মানসিক বন্ধন ছিন্ন করে রাস্তায় নেমে আসে। তার সেই উন্মুক্ত ছুটে চলা আসলে ব্যক্তিগত পরাজয় নয়, বরং নিজের ক্ষুদ্র স্বার্থ ও বিচ্ছিন্নতার খোলস থেকে বেরিয়ে বৃহত্তর জাতীয় সত্তার সাথে মিশে যাওয়ার এক চূড়ান্ত মুহূর্ত। ওসমানের এই রূপান্তরের মধ্য দিয়েই উপন্যাসের সমাপ্তি ঘটে। তো ইলিয়াস অত্যন্ত সুনিপুণভাবে দেখিয়েছেন যে কোনো আন্দোলনেই শুধু নেতাদের নয়, বরং খিজিরের মতো সাধারণ শ্রমিক আর ওসমানদের মতো আত্মসন্ধানী মানুষের একাত্মবোধেই একটি মহাকাব্যিক রচিত হয়। তো এভাবেই চিলেকোঠার সেপাই উপন্যাসের প্রতিটি শোষিত মানুষের মুক্তির প্রতীকী আখ্যান এটি।